নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের খুব ইম্পর্টেন্ট তিনটি আপডেট শেয়ার করব। তার মধ্যে প্রথম যে আপডেট সেটি হচ্ছে টেট সংক্রান্ত বিষয়, তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হলো এবং চিঠি দিল বিশেষ একটি সংস্থা। এই নিউজের যে ডিটেলস সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি আপনাদের রিভিউ পিটিশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ইতিবাচক দিক আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি লাস্ট যে বিষয় সেটি হচ্ছে এই টেটের হাত থেকে মহিলাদের যে রিলিফ দেওয়ার বিষয়, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং আর্টিকেল 15(3) তার আর্টিকেল 15-এর ক্লজ 3 সম্পর্কে আপনাদের জানাবো, যেটি বিশেষ অধিকার প্রদান করছে মহিলাদের স্বার্থ রক্ষার বিষয়ে। তো মূলত এই তিনটি বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয় সেটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি বলে একটি সংস্থা, তারা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে একটি চিঠি দিয়েছেন। দেখুন, চিঠির ডেট হচ্ছে 4 সেপ্টেম্বর 2025। দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য অনারেবল সুপ্রিম কোর্টস জাজমেন্ট ডেটেড 1/9/2025। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা দেখুন, পয়েন্ট করে করে বলা হয়েছে। প্রথমেই বলা হচ্ছে যে সমস্ত টিচার্সরা অ্যাফেক্টেড হচ্ছে তাদের যে এলিজিবিলিটি নর্মস, তাদের সেই সময়ের যে প্রিভেলিং রুলস অনুযায়ী তারা কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছিল এবং তাদের যদি এখন টেট কোয়ালিফাই করতে বলা হয় সেটি আনজাস্টেড হবে। এবং সেই সেকেন্ড পয়েন্টে যেটি বলা হচ্ছে, দেখুন এখানে, দ্যাট দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ অন সেভারেল ওকেশনস ক্যাটেগরিক্যালি অবজার্ভড দ্যাট দ্য রাইট প্রমোশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড সাচ রাইটস মাস্ট নট বি কাটেলড অর ইনফ্রিঞ্জড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ এই যে রাইট টু প্রমোশন একটি ফান্ডামেন্টাল রাইট, যেটি সুপ্রিম কোর্টও বারংবার অবজার্ভ করেছে, এবং সেই জন্য এই যে অধিকার সেটিকে কাটেল করা যায় না কোনো সিচুয়েশনে, সেটি উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, সিনিয়র টিচাররা তাদের লস অফ সিনিয়রিটি হবে তাদের, এবং কম্প্যাশনেট গ্রাউন্ডের যে চাকরি সেক্ষেত্রে টেটের বাধ্যবাধকতা হলেও প্রবলেম তৈরি হবে, সেটিও কিন্তু বলা হচ্ছে। এবং পুরো ব্যাপারটার সঙ্গে যে তাদের ফ্যামিলি যুক্ত সেটিও কিন্তু মেনশন করা হচ্ছে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, দেখুন যেটা, সার্ভিস রাইটস of already working employees should not be adversely affected। এই বিষয়টি বারংবার যে অনারেবল কোর্ট সেখানে কিন্তু স্বীকার করা হয়েছে। তার পাশাপাশি 5 নম্বর পয়েন্ট দেখুন, সেখানে কি বলা হচ্ছে, এবং এই যে তাদের দায়িত্ব থাকে টিচারদের অফিসিয়াল এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, সেটি পালন করার পরে তাদের পক্ষে আবার নতুন করে এই পরীক্ষায় বসা খুবই সমস্যার, এবং সেটি তাদেরকে স্ট্রেসে ফেলে দিতে পারে, অর্থাৎ তাদের মানসিক চাপ তৈরি হতে পারে এবং মেন্টাল হেলথ ইস্যু হতে পারে এবং সিরিয়াস কন্ডিশন তৈরি হতে পারে, যেটি হৃদরোগের সম্ভাবনাও তৈরি করে দিচ্ছে। এবং এইভাবে কিন্তু এই যে চিঠি সেটি কমপ্লিট হচ্ছে। এবং এখানে লাস্টে যেটি কারেন্ট লাস্টে এক্সেম্পট করার যে প্রেয়ার সেটি করা হয়েছে। দেখুন, এই চিঠিটি যে দিয়েছেন দুজনের নাম এখানে আমরা পাচ্ছি, প্রভাত কুমার স্টেট প্রেসিডেন্ট, তার পাশাপাশি অজিত সিং। এই যে চিঠি, এই চিঠির সত্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যেটি খবর, যে চিঠির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি পিআইএল অ্যালাউ করেছেন, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ জনস্বার্থ মামলা। তো সেই বিষয়ে খোঁজ খবর করে যেটা পেলাম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, দেখুন এখানে একটি ইনওয়ার্ড নাম্বার রয়েছে পিআইএল নাম্বারের, সেটির লেটার ডেট রয়েছে 16/6/2025, যেটি একটু কনফিউজিং, কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম দেখুন প্রভাত কুমার, এই যে চিঠিতে নাম দেখছিলেন প্রভাত কুমার সেটি। তো যেটি খবরে জানা যাচ্ছে যে এটি এই ম্যাটারের সঙ্গে যুক্ত, যদিও পুরোপুরি কনফার্ম হতে পারা যাচ্ছে না যে এই যে পিআইএল নাম্বার এটি এই চিঠির পরিপ্রেক্ষিতেই কিনা। তবু এই চিঠি যে দেওয়া হয়েছে এটি কিন্তু নিশ্চিত, সুতরাং এই ব্যাপারে নিশ্চিতভাবে কোনো পদক্ষেপ আমরা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেখতে পাবো। এবার চলে আসি সেকেন্ড পয়েন্ট। আপনারা যে রিভিউ পিটিশন ফাইল করেছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, তার যে ডায়েরি নাম্বার আপনারা দেখুন 53434, এই যে ডায়েরি নাম্বার, এবং আপনারা সবাই শুনেছেন যে এই রিভিউ পিটিশন কিন্তু ডিফেক্টিভ, এবং ডিফেক্টিভ বলে এটিকে যে লেটার টু অ্যাডভোকেট ফর রিভিউ অর কিউরেটিভ পিটিশনস ডিফেক্টস, মিস্টার অঙ্কিত গোয়েল যিনি অ্যাডভোকেট ছিলেন উত্তরপ্রদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে, তাকে চিঠি করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ইস্যু ডেট দেখুন 19/9/2025 এবং রিটার্নেবল ডেট বলেছে 3 নভেম্বর 2025, অর্থাৎ
3 নভেম্বর 2025-এর মধ্যে ডিফেক্ট যে কারেকশন করে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, রিভিউ পিটিশন যে রিজেক্ট হয়ে গেছে সেটি কিন্তু নয়, রিভিউ পিটিশন রয়েছে, তাতে কিছু ডিফেক্ট রয়েছে, ভেরিফাই করার প্রক্রিয়া সেটি করতে বলা হয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটি খুব পজিটিভ সেই বিষয়টি আপনাদের লক্ষ্য করতে অনুরোধ করব। দেখুন, মামলা অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, সেই মামলার যে আমরা সুপ্রিম কোর্ট থেকে স্ট্যাটাস পাচ্ছি, সেখানে দেখুন প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড ডেট ছিল 1/9/2025, যেটি আমরা জানি যে জাস্টিসদের নামও রয়েছে এখানে, দীপঙ্কর দত্ত, অনারেবল অ্যান্ড মিস্টার জাস্টিস অগাস্তিন জর্জ মাসিয়া, এই দুজন জাজের নাম কিন্তু এখানে রয়েছে। মোস্ট ইন্টারেস্টিং এবং যেটি খুব আশাব্যঞ্জক সেটি আপনাদের এবার লক্ষ্য করতে অনুরোধ করব। দেখুন, স্ট্যাটাস অবলিক স্টেজে রয়েছে পেন্ডিং, এখানে দেখুন ব্র্যাকেটে রয়েছে ডায়েরি নাম্বার 53434/2025 রিভিউ পিটিশন আরপি ব্র্যাকেটে সি নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার যে মূল মামলা সেখানের স্ট্যাটাসে চলে এলো উত্তরপ্রদেশের ফাইল করা যে রিভিউ পিটিশনের ডায়েরি নাম্বার সেটি। আর একবার খেয়াল করুন 53434, এবং দেখুন উত্তরপ্রদেশের যে মামলা তার যে ডায়েরি নাম্বার 53434। অর্থাৎ এটি কানেক্টেড হয়ে গেছে মূল যে মামলা তার যে স্ট্যাটাসে। অর্থাৎ রিভিউ পিটিশন কিন্তু এখানে অবশ্যই এর শুনানি হবে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবে পরবর্তী আপডেটও দেখতে পাবো। এবার চলে আসি আজকের ভিডিওর 3 নম্বর পয়েন্ট, যেটি ওমেন্সদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। দেখুন, সুলোচনা মৌর্য, ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের যে মহিলা শিক্ষক সংগঠন তার স্টেট প্রেসিডেন্ট। তিনি একটি টুইট করেছিলেন এবং সেটি করেছিলেন সেপ্টেম্বরের 23 তারিখে। দেখুন, ইন অ্যাডভার্স সার্কামস্ট্যান্সেস সাচ অ্যাজ ইনকিউরেবল ডিজিজেস, অর্থাৎ যে রোগ কোনোভাবেই সারবে না এরম রোগে আক্রান্ত, ডিসেবিলিটি, কোনো প্রতিবন্ধী এরকম কোনো যদি টিচার থাকেন, অর উইডোহুড অর্থাৎ বিধবা, ফিমেল টিচার্স এজেড 50 to 55 years শুড বি এক্সেম্পটেড ফ্রম টেট। অর্থাৎ উনি বলছেন যে দুরারোগ্য ব্যাধি, ডিসেবিলিটি রয়েছে বা যারা বিধবা এই ধরনের যে মহিলা টিচার রয়েছেন 50 থেকে 55 ইয়ার্স এজের মধ্যে, তাদের টেট দেওয়ার হাত থেকে এক্সেম্পট করা হোক। এবং এখানে তিনি সোশ্যাল জাস্টিস অ্যান্ড হিউম্যানিটি এই গ্রাউন্ডকে উল্লেখ করেছেন এবং আর্টিকেল 15(3) অফ দ্য কনস্টিটিউশনকে ইউজ করার কথা তিনি বলেছেন। তো এই আর্টিকেল 15(3) কি সেটি আমরা এবার জেনে নেব। দেখুন, আর্টিকেল 15(3)তে কি বলা হচ্ছে। আর্টিকেল 15(3) অফ দ্য কনস্টিটিউশনস অফ ইন্ডিয়া অ্যালাউজ দ্য স্টেট টু মেক স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন। অর্থাৎ ওমেন এবং চিলড্রেনের জন্য স্পেশাল সেটি করতে অ্যালাউ করছে এই যে আর্টিকেলের 15(3) acts as an exception to the general rule of non-discrimination, যে বৈষম্য করা যাবে না যে রুলস রয়েছে তার একটি এক্সেপশন হিসেবে ধরা যেতে পারে। এখানে যে বিষয়গুলি রয়েছে দেখুন, ক্রিয়েট স্পেশাল মেজার্স ফর ওমেন অ্যান্ড চিলড্রেন রয়েছে। কোথায় এই আর্টিকেলের প্রয়োগ করা হয়েছে দেখুন, পঞ্চায়েত ইনস্টিটিউশনস যেখানে আমরা জানি যে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে, মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট এগুলো মহিলাদের জন্য স্পেশালভাবে কিন্তু করা হয়েছে এবং এই আর্টিকেলের যে প্রভিশন সেটি মেনেই সেটি করা হয়েছে। এটা হচ্ছে হোয়াইল আর্টিকেল 15(1) ফরবিডস ডিসক্রিমিনেশন, যেখানে আর্টিকেল 15(1) ডিসক্রিমিনেশন করতে নিষেধ করছে, তার ক্লজ 3 কিন্তু ক্রিয়েটস অ্যান এক্সপ্লিসিট এক্সেপশন, একটি এক্সেপশন তৈরি করছে, এনসিউর আর নট কনসিডার্ড আ ভায়োলেশনস অফ ফান্ডামেন্টাল রাইটস, যাতে এই কিন্তু একটি কনসিডারেশনের মধ্যে আসতে পারে যে টেট দেওয়ার হাত থেকে কাদের এক্সেম্পট করা হবে, বিশেষ কিছু ক্ষেত্র কি তৈরি হতে পারে সে ব্যাপারেও আমাদের নজর থাকবে। মূলত এই 3টি আপডেটে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।